আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আমি মোহাম্মদ শাহিদুর রহমান। আমি যেহেতু বাংলায় কথা বলতেছি তার মানে বাংলাদেশের অবশ্যই নাগরিক। তো আমি বলব নাগরিক হিসাবে ঠিক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সাহেবেরও কি করার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে। এবং শুধু তাই না, এখানে কথা উঠে আসছে যে ডেস্টিনি 2000 লিমিটেডের টাকা দিচ্ছে না। ডেস্টিনি 2000 লিমিটেড তো রফিকুল আমিন সাহেব টাকা দেওয়ার কেউ না। সে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিল। পরবর্তীতে সে যখন জেলখানায় চলে গেল, তারপরে তো কী ছিল? ডেস্টিনি 2000 লিমিটেড সচল ছিল বা এখনও অনেকেই আছে। তাহলে সে কিভাবে টাকা দিবে? আর অ্যাকাউন্ট তো বন্ধ রাখা। তাহলে অ্যাকাউন্ট বন্ধ রাখা হইলে যেই ভাইয়েরা বলতেছে যে টাকা কেন দিচ্ছে না? তাহলে এটা তো রফিকুল আমিন সাহেবের হাতের মধ্যে না বা হাতের মোয়া না, আমি কি করলো? রফিকুল আমিন সাহেব আমাকে দিয়ে দিল। তাহলে বিষয়টা হচ্ছে হলো এখানে ইনফরমেশনের গ্যাপ আছে। আর এই গ্যাপটাকে কাজে লাগিয়ে কিছু মুষ্টিমেয় লোক তাদের স্বার্থে যেন আঘাত না লাগে। কেন রফিকুল আমিন সাহেব যখন এইগুলার ক্ষমতা বা পূর্বের অবস্থানে চলে আসবে, যারা দুর্নীতি করছে, অনিয়ম করছে তাদের হয়তো বিচার হইতে পারে কোম্পানির মধ্যে। এই কারণে হয়তো তারা চাচ্ছেন না যে রফিকুল আমিন সাহেব দায়িত্বগুলা পাক। কারণ তারা রফিকুল আমিন সাহেবকে ভয় করে। রফিকুল আমিন সাহেবকে আমরা যেমন ভয়ও করি, আমরা তাকে শ্রদ্ধাও করি এবং সম্মানও করি। কেন? তিনি যে সিস্টেমটা তৈরি করছেন, আসলে আপনার কি মনে হয় আমি জানি না, বা আপনাদের কি মনে হয় যে ভিডিওটা দেখতেছেন আমি জানি না। তবে আমার কি মনে হয় জানেন? যে আমি যখন ডেস্টিনি 2000 লিমিটেড সম্পর্কে আমি যখন লোক ঢোকানোর ব্যবসা বা হাই কোম্পানি, এটা পিরামিড স্কিম, এই ধরনের কথাবার্তা যখন বলতাম, তখন আমার এটা সম্পর্কে সঠিক আইডিয়া ছিল না, আমি বলতাম। তারপরে যখন আমি এটা সম্পর্কে জানি, তাদের কাছ থেকে আরও ভালোভাবে পরিষ্কার হই, একাধিকবার মিশি, তাদের বক্তব্য শুনি এবং জিনিসটা আসলে বোঝার চেষ্টা করি। তারপরে আমি যে সিদ্ধান্ত উপনীত হই যে না, এটা একটা সুন্দর সিস্টেম। হ্যাঁ, ইতিপূর্বে হইতে পারে পিরামিড স্কিমের সিস্টেমটা হয়তো হইতে পারে যে খারাপভাবে ইউজ করা হয়েছিল। কিন্তু এই জিনিসটাকে যদি সঠিকভাবে ইউজ করা হয়, তাহলে একটা দেশ চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এই দেশটা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা কে বুঝছে? আমি বলব, আমি সঠিক জানি না, তবে আমি মানে এতটুকু আল্লাহ তাআলা আমাকে আইডিয়া দিছে বা ব্রেন দিছে যে বোঝার অন্তত কি রাখি, আমরা অ্যাবিলিটি রাখি। তো সেই ক্ষেত্রে আমি সেই অ্যাবিলিটি থেকেই আমি বলব, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যতটুকু অ্যাবিলিটি দিছে এই আঙ্গিকে আমি বলব যে এইখানে 100-এ 100% না হইলেও আমি 99.99% আমি ধরে নিব যে এখানে ইন্ডিয়ার হাত ছিল বা ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থা ছিল এদের হাত ছিল। কেন? এবার আসেন, ২০১২ সালে প্রায় ৪৫ লক্ষ লোক এর সাথে সম্পৃক্ত ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তাহলে ২০১২ সালে যখন ৪৫ লক্ষ লোক ছিল, এদের ভিশন 2020 নামে একটা হইতো, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে এরা কী করতো যে ২০২০ সালের মধ্যে আমরা বাংলাদেশকে চেঞ্জ করে ফেলবো। তাহলে ২০২০ সালের মধ্যে মাঝখানে ছিল ৮ বছর, এরা ভিশন 2020 নামে একটা গোল তৈরি করছিল, লক্ষ্য তৈরি করছিল। তাহলে এর মধ্যে বাংলাদেশ কী হবে? বেকারমুক্ত হয়ে যাবে, বাংলাদেশে বিভিন্ন ইন্ডাস্ট্রি হয়ে যাবে, কলকারখানা হয়ে যাবে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানি হবে। এদের অনেকগুলো কোম্পানি, তখন মনে হয় 30টা প্লাস কোম্পানি অলরেডি রানিং ছিল। এর মধ্যে ডেভেলপার কোম্পানি ছিল, এর মধ্যে মাল্টিপারপাস কোঅপারেটিভ ছিল, এর মধ্যে আরও বিভিন্ন এয়ারলাইন্স ছিল তাদের, এরকম আরও অনেক কিছু ছিল। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করেন, যখন আমাদের পার্শ্ববর্তী দেশ যখন চাবে না যে আমরা ভালো হয়ে যাই বা ভালো থাকি, তখন স্বাভাবিকভাবে কোনো না কোনো মাধ্যমে তারা এটাকে কী করার চেষ্টা করবে। নাম্বার 2, এটা গেলে 1 নাম্বার। 2 নাম্বার আমার দৃষ্টি থেকে যতটুকু মনে হয়, 2 নাম্বার হচ্ছে হলো শেখ হাসিনা চিন্তা করত যে এই ডেস্টিনি 2000 লিমিটেডের এরা যারা লিডারশিপ যারা তৈরি করতেছে, এদের লিডারশিপ অনেক তুখোড় এবং সাংঘাতিক মানের, যেটা কিনা স্বাভাবিক পড়ালেখা করে কি করা যায় না, পাওয়া যায় না বা হয় না। এগুলো তৈরি করতে হয় এবং তারা তৈরি করে ফেলতেছে। তাই পরবর্তীতে তার টিকে থাকাটা, রাজনীতি করাটা একটু কষ্টকর হয়ে যাবে আমার কাছে মনে হয়েছে, ব্যক্তিগত এটা আমি অপিনিয়ন দিচ্ছি। এটা যদি আপনার কাছে মনে হয় যে না এটা সেম হতে পারে, তাহলে আসুন আমরা দেশকে চেঞ্জ করবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে দ্বিতীয় অপশন হচ্ছে হলো যে সে চাচ্ছে না যে সে কী করে ক্ষমতা থেকে চলে যায়। কেন? কারণ নির্বাচন করুক বা না করুক, সে যদি নির্বাচন নাও করে, যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে সংখ্যাগরিষ্ঠ লোক যেখানে আছে সেখানের বিরুদ্ধে সে যাইতে পারবে না, এটা স্বাভাবিকভাবে। গণতন্ত্রতা তখন কোথায় চলে যাবে? ওইদিকে মন নিয়ে নিবে। এখন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনকে ভয় করে। কেন? সে যে লিডারশিপ তৈরি করছে, তার লিডারশিপের কাছে অনেকে ভয় করে। কেন ভয় করে? কারণ সে যে নেতৃত্ব দিতেছে, তার লিডারশিপটা তো এমনি এমনি তৈরি হয় নাই। সে মানুষকে বেকার মুক্ত
থেকে তাকে সে কিন্তু কাজ দিচ্ছে এবং তার মেধা, সে যে দাবারু ছিল, তার যে মেধা, এটা আপনি হয়তো না জানতে পারেন। আমরা যারা জানি তারা তো আমরা মানে এটাকে মানে অস্বীকার করতে পারবো না। আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে। তাহলে তার যে মেধা, তার মেধার কাছে আমাদের অনেকেই যারা মনে করেন যে অনেক মানে ডিগ্রি বিদেশ থেকেও ডিগ্রি নিয়ে আসছে, আমি বলবো না সবাই, তবে অধিকাংশ থেকেও আমি বলবো যে যদি বলেন তাহলে অন্যদের থেকে মানে গণনা করলে অন্যদের থেকে অন্যতম হচ্ছিল কি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, তার মেধা। কেন সে দাবারও তো গেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন, এইটা বিষয় এইভাবে যে বাইরে গেছেন এটা তো একটা ভিন্ন, একটা সিম্পল বিষয়। কিন্তু আমরা তার সাথে যতটুকু মিশছি বা দেখছি, তার মেধার আসলে প্রশংসা করতে হবে এবং সে একজন বাংলাদেশের রত্ন গুণীজন। এবং আমি অনেকে বলে, আমি আপনাকে বলবো না যে সে কনফার্ম এইটা, তবে দক্ষিণ এশিয়ার মধ্যে সে একটা মেধা, এটা আপনি মানে ধরে নিতে পারেন। কেন? তা না হলে তাকে নিয়ে এত চক্রান্ত, তাকে 12 বছর এরকম কি বন্দি করে রাখা রায় ছাড়া, এটা কিন্তু সম্ভব না। তার মানে হচ্ছে হলো এই ব্যক্তিটাকে নিয়ে, যে ব্যক্তিটার হাজার হাজার লক্ষ লক্ষ লোক কি আছে, হ্যাঁ মুষ্টিমীয় কিছু লোক যারা কথাবার্তা বলে যে রফিকুল আমিন টাউট বাটপা, তারা টাকা দিচ্ছে না, আমি বলবো এদের মানে জানাটা সঠিক না। মানে এরা হয়তো কিছু কিছু ইনফরমেশন গ্যাপ আছে। যেমন অনেকে বলে যে রেস্টুরেন্ট 2000 মিটার টাকা দিচ্ছে না, ভাই টাকা দিচ্ছে না তাহলে আপনি যেখানে অ্যাকাউন্ট বন্ধ সেখানে টাকা সে কীভাবে দিবে? তার হাতে পাওয়ারও নাই, পাওয়ার দেওয়া হোক, তাহলে সে দেখেন টাকা দেয় কি না। তাকে আপনি দূর থেকে কি করবেন বলবেন, কিন্তু সে আসলে এটার জন্য দায়ী না, এই জিনিসটা আসলে ঠিক না, এটা আমি মেনে নিতে পারি না ব্যক্তিগতভাবে। যাই হোক, যেটা বলতেছিলাম 2 নম্বর কথা আমি বলতেছিলাম যে শেখ হাসিনা কি করে নাই, চায় নাই। তাইলে সে স্বৈরাচারীর মাধ্যমে সে কি করতে চাইছে, দেশটাকে পরিচালনা করতে চাইছে এবং চালাইছেও। ভোট দেয় নাই, ভোটের কোনো ব্যবস্থা রাখে নাই, সে যাকে ইচ্ছা তাকে গুম করছে, যাকে ইচ্ছা তাকে আয়না ঘরে রাখছে, যাকে ইচ্ছা তাকে বিভিন্ন জনকে দিয়ে কেস দেওয়াইছে, তাকে কি করাইছে। এরপরে আসেন কাকরাইলে কিছু কি আছে, আমাদের জমি আছে, কাকরাইলে আছে, ফার্মগেটে আছে, আমাদের প্রচুর সারা বাংলাদেশে ওই যে মাল্টিপারপাস কোঅপারেটিভের নামে যে জমি মানে যে সম্পদগুলো কেনা হয়েছে, এটা চাইলে অনেকেই আমরা জানি। বাংলাদেশের রাজনীতি অবস্থা তো আমরা জানি কে কীভাবে খাইতে পারে, কে কীভাবে দখল করতে পারে। এরা যে দখল করতে আসে না এবং আমাদের কাছে পর্যন্ত যে নিউজগুলো আসে না বা আমরা সেখানে যে ছিলাম না বিষয়টা তা না, আমরা জানি। তাহলে যেহেতু খাইতে পারে নাই, কেন এটা তার খাওয়ার মতো অপশনে ছিল না বিদায় সে খাইতে পারে নাই, দখল করার অপশনে ছিল না বিদায় সে দখল করতে পারে নাই। তার মানে হচ্ছে হলো এই জিনিসগুলোকে আমরা তো ভুলে গেলে চলবে না, যে আপনি একজনকে ধাক্কা মেরে ওই জায়গায় দাঁড়াইতে চান এবং দাঁড়াইতে আপনি পারতেছেন না, কারণ ওই জায়গাটা তার রেজিস্ট্রেশন করা, এই জন্য। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকতো, কোনো রকম যদি একটুও যদি মনে করেন যে পরিবর্তন করার অপশন থাকতো, তাহলে আপনারা পরিবর্তন করে দিতেন, যারা রাজনীতির অবস্থানে পূর্বেতে ছিলেন, যারা মানে জুলুমের মধ্যে শিকার হয়েছিল, জুলুম যারা করছেন, এদের কথা বলতেছি। তো যাই হোক, তাহলে এই যে স্বৈরাচারীগুলো আপনারা করছেন, বা এই একটা লোক নেই, এরকম একাধিক লোক, হাজার হাজার লোককে আপনারা কি করছেন, গুম করছেন, কেস দিছেন, কোনো আপনাদের মধ্যে কোনো মানে বিবেকবোধ ছিল না। তাহলে এখন সম্প্রতি যে তারেক ভাই যিনি আসলে অত্যন্ত, আমি জানতাম যে ভালো লোক, আমি এখনও বলবো যে তারেক ভাই খারাপ হয়ে গেছে, হয়তো তার পিছনে কিছু লোক আছে ইন্ধন দিচ্ছে তাকে, এটা হইতে পারে, কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে খারাপ বলবো না। তবে তাকে এখান থেকে সরে আসা উচিত। কেন? নাগরিক হিসেবে আপনার যেমন অধিকার আছে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিনেরও দল করার অধিকার আছে, আমারও যেমন ভোট দেওয়ার অধিকার আছে, আপনারও আছে ভাই। আপনি রাজনীতির দল করবেন, এতে কোনো সমস্যা নাই। আপনি ইসি যেই শর্তগুলো দিছে পূরণ করতে, আপনি পূরণ করে আসেন, আপনি যথাযথভাবে পাই যাবেন। আপনাকে ইসি যদি শর্ত পূরণ ছাড়াই যদি আপনাকে অনুমোদন দিয়ে দেয়, সেটাও আমাদের কিছু বলার নাই। তবে আপনি অন্যকে কটাক্ষ করে কথা বলবেন, অন্যকে ছোট করে কথা বলবেন, তাহলে আপনাকে আমি ওই শেখ হাসিনার আমলের যারা ছিল অন্তর্ভুক্ত, আমি ওই দলের অন্তর্ভুক্ত আপনাকে না করে আমি পারলাম না, আমাকে মাফ করবেন তাহলে। কারণ হচ্ছে হলো এখানে যারা একটা লোক মানে কোর্টের বিচার ছাড়া, বিচার বলতে এর রায় হয় নাই যে আপনাকে 12 বছর জেল খাটতে হবে, তার মানে কি আপনি সিস্টেমে ফেলে আপনি কি করছেন, আবার আপনি শুরু করছেন এই বক্তব্যটাই আবার রিপ্লে করতেছেন। সে রাজনীতির দল করতে পারবে না, সে টাকাই করছে, ওই করছে, যেটা 12 বছরে আপনি প্রমাণ করতে পারেন নাই, আবার সেটা আপনি উত্থাপন করে আপনি কি করতে যাচ্ছেন। আবার কিছু মিডিয়াও দেখতেছি যে এদের সাথে তাল মিলাচ্ছে। আমাদের বাংলাদেশের লোকজনের কি আসলেই এত মানে অধপতন হয়ে গেছে যে আমরা মানুষরা কি আওয়াজ করতে পারবো না আপনি মনে করছেন? ভাই আমরা কিন্তু ওই মানে কিছুদিন আগের অবস্থানে নাই, আমরা কিন্তু ওই চেঞ্জটা জুলাইয়ের মাধ্যমে কিন্তু আমরা চেঞ্জ করে আসছি। তার মানে আপনি ভুলে যান না, আমরা মনে করেন যে আওয়াজ তুলতে পারবো না, ঠিক আছে, আওয়াজ তুললে আমরা গুম হয়ে যাব। তো গুম হইলে হইলাম, আমি অ্যাজ এ মুসলমান হিসেবে আমি যদি গুম হয়ে যাই বা আমাকে যদি মেরে ফেলে, আল্লাহ তাআলা দেখবে। আমি তো সত্যর জন্য কথা বলছি, যেটা কিনা সত্য। আমি জানি যে রফিকুল আমিন সাহেব এটার জন্য দোষী না,
তাহলে যে বিষয়ে দোষী না আমি তাকে কেন দোষী সাব্যস্ত করব? যার কাছে পাওয়ার নাই টাকা দেওয়ার জন্য সে কিভাবে টাকা দিবে? তাহলে সে তার কাছে তো পালাই যাওয়ার মতো অপশন ছিল, তা সে কেন পালাই গেল না? এবং সে স্বীকারও করছে যে আমাকে কি করা হয়েছে, এভাবে আমাকে অপশন দেওয়া হয়েছে, আমাকে যেন ফ্যামিলি নিয়ে চলে যেতে বলা হয়েছে। সে তো চলে যায় নাই, কারণ সে চোরের মতো তো চলে যাবে না। সে এখানে থাকছে 12 বছর 3 মাসে, জেলও খাটছে বিচার ছাড়া। তাহলে জেল খাটলো আর তার বিরুদ্ধে আপনি কথা বলতেছেন। ভাই আপনি কি ওয়েটটা বুঝতে পারতেছেন আপনার কতটুকু ওয়েট নষ্ট হচ্ছে এতে? ভাই আমরা আপনাকে হয়তো রাস্তায় কলার ধরবো না, কিন্তু আমরা ভদ্রভাবে আমরা বলবো যে ভাই এই জিনিসটা ঠিক না। কারণ আমাদেরকে রফিকুল আমিন এই জিনিস শিখায় নাই। আমাদেরকে রাস্তাঘাট ভাঙা শিখায় নাই, আমাদেরকে ব্রিজ ভাঙা শিখায় নাই, আমাদেরকে গাড়ি পোড়ানো শিখায় নাই, আমাদেরকে ওই আরেকজনকে রাস্তার উপরে ফেলে পারানো এটা শিখায় নাই, আমাদেরকে আরেকজনের রাস্তায় ছুরি মারা গুলি করা এগুলো শিখায় নাই। আমাদেরকে শেখানো হয়েছে ভাই দেশটাকে পরিবর্তন করতে হবে, আসেন আমরা একসাথে মিলে কী করি, নিজেদের স্বপ্ন করি এবং দেশটাকেও করি। 2012 সালের পরে যখন আমাদের প্ল্যান ছিল যে আমরা বহির্বিশ্বে বের হব, 12 সালের পর থেকে আমাদের পরিকল্পনা চলতেছিল যে আমরা এই সিস্টেমটার থেকে আমরা বাহিরের দেশে যখন আমরা প্রোডাক্ট মার্কেটিং করব তখন বাংলাদেশেও আমাদের কী হবে, সিস্টেমটার মধ্যে টাকা চলে আসবে। তাহলে এই অপশনটা আপনারা করতে দেন নাই। আমি বলবো বহির্বিশ্ব থেকে এই জিনিসটা যখন বুঝে গেছে তখন গোয়েন্দা সংস্থা তাদেরকে রিপোর্ট দিয়েছে, এরা যদি এই সিস্টেমটার মাধ্যমে যদি কী করে বহির্বিশ্বেও প্রোডাক্ট সেল করা শুরু করে বা মার্কেটিং করা শুরু করে, ওইখানে টাকা যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কী হবে, পরিবর্তন হয়ে যাবে এবং আমূল পরিবর্তন হবে, যা কিনা মানে দাবায় রাখা সম্ভব না। অবশ্যই এটা রিপোর্ট গেছে। 2 নম্বর শেখ হাসিনা যখন চিন্তা করছে যে না এদের নেতৃত্বের কাছে আমরা কি করতে পারবো না, টিকতে পারবো না, তখন যায় কি করছে, শেখ হাসিনার বিপক্ষে চলে গেছে রফিকুল আমিন সাহেব। 3 নাম্বার আসেন যে এখানে আরও যারা বাংলাদেশে বড় বড় কোম্পানি আছে তারা কেন লাগলো, বিভিন্ন পত্রপত্রিকা কেন লাগলো, বিভিন্ন মিডিয়া কেন লাগলো? কারণ রফিকুল আমিন সাহেবেরও মিডিয়া প্রতিষ্ঠান ছিল, তাদেরও পত্রপত্রিকা ছিল। বড় বড় ব্যবসায়ীরা যেখানে কি করছে জমি কিনছে তার পাশেও তাদের জমি ছিল। তাহলে স্বাভাবিকভাবে আপনি যখন আমার পাশের জমিতে বিক্রি করবেন, মাপামাপি করতে গেলেও আপনার সাথে একটু লাগবে। এরকম একটু না, এরকম অনেক কি লাগছে। এবং কত সম্পদ আছে ডেস্টিনি 2000 লিমিটেড না মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, কারণ ডেস্টিনি 2000 লিমিটেড শুধু সেল করছে আর কমিশন নিছে, কিন্তু ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড হচ্ছিল মূল কি অর্থ কী করছে, বিনিয়োগ করছে। তাহলে এর অ্যাকাউন্ট কেন বন্ধ? তাহলে যারা এরকম কি করছে, বিনিয়োগ করছে, যাদের পাশে মানে যেমন আমি যতটুকু জানি কাকরাইলে আছে, অনেক বড় গ্যাঞ্জাম হয়েছে তাদের সাথে আমাদের, শুধু কাকরাইলে না আরও বিভিন্ন জায়গাতে আমাদের সাথে তাদের গ্যাঞ্জাম হয়েছে। কেন হয়েছে? তাদের ঝামেলা তৈরি হয়েছিল, কারণ তারা চায় না আমরা ওই জমিটা কী করি, ওখানে বিল্ডিং তুলি। তারা চায় না ওই জমিটা আমরা ভোগ দখল করি বা আমরা ওইখানে ভালো কিছু করি। তাহলে তাদেরটা কী হয়ে যাবে, নষ্ট হবে। কেন? কারণ তারা চায়, তারা কিনতে চায় ওই জমিটা তাদেরকে দিয়ে দেওয়া হোক, ভালো টাকায় না হোক, কী দেওয়া হোক, কম টাকায় হোক। হ্যাঁ, তো সবাই আসলে সুযোগ সুবিধা খোঁজে। আরও অনেক মানে কারণ আছে, এই কারণগুলো আমি এখন বলতে চাই না, এগুলো বললে আবার অন্যদিকে চলে যাবে। যাই হোক, তো এই যে বিভিন্ন যে ঝামেলা, তারা কম্পিটিটর হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ডেস্টিনি 2000 লিমিটেডের অন্যান্য যে বড় বড় কোম্পানি, এগুলো যে কম্পিটিটর হয়ে যাচ্ছিল, তখন তারা কি করলো, মিডিয়া এবং সবাই মিলে, ব্যবসায়ী সবাই মিলে একাধারে লেখালেখি শুরু করলো। ভাই আপনি চিন্তা করতে পারতেছেন, একটা লোক যে কিনা দোষী না, আপনার মাসের পর মাস, দিনের পর দিন, মাসের পর মাস আপনি কি করলেন, বছরের পর বছর তার বিরুদ্ধে লিখে গেলেন, কিন্তু পরে প্রমাণিত হইল কি যে আসলে কি ছিল না। তাহলে টোটাল এই সিস্টেমটাকে আপনি কি বলবেন? যারা বড় বড় চেয়ারে বসে আছেন, আপনি কি তাদেরকে বলবেন আসলে তাদের বিবেকবোধ নাই, আর আল্লাহ তাআলা তাদের কাছ থেকে হিসাব নেবেন না? আল্লাহ তাআলা কি আমার কাছ থেকে হিসাব নেবেন না? আমি জানতাম রফিকুল আমিন সাহেব ভালো লোক ছিল, আমি যদি এতটুকু জানি না থাকি, তাহলে আমার কি উচিত ছিল না ন্যূনতম একটা ভিডিও বানানো, ন্যূনতম একটা ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাইড়ে দেওয়া? অন্তত একটা ভাই শুনলেও তো সে হয়তো জিনিসটার ব্যাপারে একটা ভালো একটা সিদ্ধান্তে আসলো যে না আসলে তার উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। শুধু কি নির্যাতন তার উপরেই করা হয়েছে? ভাই এই আপনি বলবেন যে অনেক টাকা কি, হ্যাঁ, ডেস্টিনি 2000 লিমিটেড কী করছে, মাইরে নিয়ে গেছে বলবেন, বা তারা কী করছে, বিদেশে পাচার করে দিচ্ছে বা যাই বলবেন। তাহলে এই টাকাগুলো কাদের ছিল? তাহলে আপনি এটার কোনো সমাধান করতে পারেন না? যারা বড় বড় চেয়ারে ছিলেন, যে ভাই তুমি তাহলে আসো, এটাকে কীভাবে সমাধান করবা, একটা সুষ্ঠু একটা সমাধান করে দাও। তাহলে তোমার এখানে কাজ করতো, তাহলে কীভাবে তারা যখন বেকার হয়ে গেল, তাহলে কীভাবে তারা কী করবে, জীবন জীবিকা চালাবে? তাহলে এটার একটা সমাধান কিভাবে করা যায়, আসো আমরা বসি। কেউ কি বলছেন?
ভাই আমরা বলি আমরা শিক্ষিত, আমরা আসলে কতটুকু শিক্ষিত? আমার পাশের বাসার লোক যদি না খায় থাকে আমার আরও ভালো লাগে, বোঝ ঠেলা। আমি আসলে এইভাবে মানে ছোট ছোট করতেছি না আপনাদেরকে, কিন্তু আমি বিষয়টা আপনাদেরকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা আমাদের বিবেকবোধ কোথায় চলে গেছে। সৃষ্টিকর্তা এখন যে আমাকে নিয়ে যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? সৃষ্টিকর্তা যদি এখন আমাকে নিয়ে যায়, আমি যার উপরে জুলুম করলাম, খালি একজন না তো, বলা হইতেছে যে প্রায় ৪৫ লক্ষ লোক। তো প্রায় ৪৫ লক্ষ লোকের সাথে তাদের পরিবার নাই। ৩ জন করে পরিবার থাকলেও তো মনে করেন যে ১ কোটির উপরে কি আছে লোক। এটার আ ধাক্কা খাইছে কত বছর? দীর্ঘ ১২-১৩ বছর। তাহলে ১ কোটি লোকের উপরে আপনি ধাক্কা দিছেন, আর আপনি এখন আবার কথা বলতেছেন, বা এখনো অ্যাকাউন্ট খুলেন নাই, না খুইলে আবার কথা বলতেছেন। ভাই আপনি কি স্বৈরাচারের মধ্যে না বাইরে? প্রশ্ন আপনার উপরে ছেড়ে দিলাম। বা এই ভিডিওটা যে দেখতেছেন আমি তার উপরে ছেড়ে দিলাম। এই ১ কোটি লোককে আপনি ধাক্কা দিছেন, তাকে আপনি কেউ না খেয়ে মারা গেছে, কেউ আত্মহত্যা করছে, পাশের বাসার লোকজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব তাকে কি করছে? ছোট করছে, তাকে সম্মানহানি করছে, তাকে ইজ্জতের উপরে কি করছে? রাস্তাঘাটে। তো এই জিনিসগুলো তাকে করা হয়েছে। তাদেরকে নাগরিক হিসেবে তো সম্মান দেওয়া হয় নাই, বরং কি করা হয়েছে? তাদের উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, যেটার দোষী তারা ছিলই না। আপনি বলবেন যে ছিল, প্রমাণ করে দেখান, বসেন। আপনি আমাকে আমার এই ভিডিওর নিচে আপনার নাম্বার দেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করব, এবং আপনি আমাকে ভয়েস দেন, আমি আপনাকে প্রমাণ করে দিব আমাদের কোনো দোষ ছিল না। আমি যদি প্রমাণ করতে কখনো কোথাও যদি ব্যর্থ হই, লাস্ট পর্যন্ত রফিকুল আমিন সাহেব আছে। আপনি এখনই রফিকুল আমিন সাহেবের কাছে যায়েন না, আসেন আমার কাছে। আপনি কমেন্টসের নিচে আপনার নাম্বার দেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করব। আপনি কি করেন বিস্তারিত আমার কাছ থেকে নেন। আমরা দোষী ছিলাম না, আমরা দোষী ছিলাম না, আমরা দোষী ছিলাম না। আমাদেরকে কি করা হয়েছে? পরিকল্পিতভাবে আমাদেরকে সাজানো হয়েছে। আমাদেরকে সাজানোর মাধ্যমে আমাদেরকে জুলুম দেওয়া হয়েছে। তাইলে এমন একটা দেশে বসবাস করি, এমন একটা দেশে আমরা কি করি? বড় বড় চেয়ারে আমরা অবস্থান করি, আমরা দেশ চালাচ্ছি। ভাই আপনার দেশের মধ্যে অনিয়ম হচ্ছে, আপনার দেশের মধ্যে যেটা কিনা মানে একজন দোষ করে নাই, নির্দোষ লোক, সে সাজা পাচ্ছে, সে সাজা ভোগ করতেছে, ভোগ করে আসার পরেও আবার তাকে আপনি কি করতেছেন? আঙুল তুলে কথা বলতেছেন। ভাই এই লোকের জন্য তো যদি জীবনও চলে যায়, আমার মনে হয় আল্লাহ তাআলা এর জন্য হিসাব মনে হয় নিবেন না। কেন? কারণ আমি তো সত্যের পক্ষে আমি কি করতেছি? কাজ করতেছি। আমার তো ইসলামকে ভয় লাগে, বা আমি ইসলামকে ভালোবাসি, আমি ইসলামকে সম্মান করি। আমি মনে করি 100% যে আমাকে কি করতে হবে? হিসাব দিতে হবে। তাহলে আমি একজন নিরপরাধ মানুষকে আমি কেন করব? একজন না, আমি বলব কোটি লোকের উপর জুলুম করা হইছে। তা কোটি লোকের উপরে জুলুম করা হইছে, যাদের টাকা এখানে ছিল ফ্রিজ করে রাখছেন আপনারা। তাদের অ্যাকাউন্ট আপনারা এতদিন খুলে দেন নাই কেন? আপনাদের কি পাওয়ারের দরকার ছিল? কার জন্য আপনারা অপেক্ষা করছিলেন? আপনারা ভয় পাইছিলেন শেখ হাসিনাকে? আপনাকে মাইরে ফেলবে? আপনাকে চাকরি থেকে পদচ্যুত করবে? ভাই বাদ দেন ওইগুলা। ওরকম চাকরির দরকার নাই। যেই চাকরিটা আপনার হালাল না, যেই চাকরিতে আপনার পাওয়ার ছিল লেখার যে না এটা ঠিক না, সেটা আপনি লেখেন নাই। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এবং আমি অভিশাপ দিয়ে গেলাম যে আল্লাহ তাআলা আপনাকে, আমাদের যেমন কি করা হয়েছে, আমাদের হক আমাদেরকে ১২ বছর ১৩ বছর যাবৎ যেমন আটকায় রাখা হয়েছে, আপনাদেরকে যেন মানে কাল কিয়ামতের ময়দানে যেন আপনাদেরকে কি হয় না, তাদের আল্লাহ তাআলা যেন না মাফ করে দেন না। আমি বলে দিলাম, কারণ আপনার কাছে পাওয়ার ছিল, আপনি কি করেন নাই? করেন নাই। আমাদেরকে কি করাইছেন? জুলুমের শিকার করাইছেন। কোটি কোটি লোকের আপনারা বিভিন্নভাবে কি করছেন? আর্থিকভাবে হেয় প্রতিপন্ন করছেন, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বিভিন্নভাবে আপনারা হেয় প্রতিপন্ন করছেন, ছোট করছেন। এই জিনিসগুলো আমি আল্লাহর কাছে কি করলাম? বিচার দিয়ে গেলাম। আপনি বলবেন যে মাঠে আমরা নামতে পারবো না, তা না, মাঠেও নামতে পারবো, এবং আল্লাহর কাছে আমি বিচার দিলাম এই জন্য যে কিনা অদৃশ্যভাবে কি আছেন, চেয়ারে বসে আছেন, আমরা যাদের কাছে যাইতে পারি না, তাদের জন্য আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কালকে আমাদের ময়দানে আপনার দেখা হবে, এবং আল্লাহ তাআলা আমাকে যদি বলে যে তোমার টাকার বিষয়, আমার নিজের ৫ লাখ টাকা আমার আছে, মাল্টিভাব আছে, শেয়ার হিসেবে রাখা আছে। আমি রফিকুল আমিন সাহেবকে বলে দিয়েছিলাম, যদি আপনার কাছে চায় সরকার যে আপনার টাকাগুলো কি করেন, বুঝ দেন সবাইকে, আমি টাকার দরকার না, আমি লিখে দিয়ে দেবো শুধুমাত্র রফিকুল আমিনের জন্য। তার মানে কি? আমি তার নেতৃত্বকে এতটা পছন্দ করি, তার কাছ থেকে আমি অনেক কিছু শিক্ষা পাইছি। তার মানে কি আমি টাকা চাই না? ভাই আমি রফিকুল আমিনকে ছাড় দিছি, তার মানে কি আপনার যেটা লেখার উচিত ছিল যে না সে নির্দোষ, বা তারটা কিছু পাওয়া যায় না, তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হোক, এটা আপনি করেন নাই। এবং কাল কিয়ামতের ময়দানে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমি কি করব? কাল কিয়ামতের ময়দানে বুঝে নিব ইনশাআল্লাহ। আর যদি মুসলমান না হয়ে থাকেন, তারপর আপনার উপরে আমি বললাম যে যেহেতু সৃষ্টিকর্তাই একমাত্র মালিক,
আপনাকে আমাকে সবাইকে যত বেধর্মী থাকেন না কেন সৃষ্টিকর্তাই বানাইছে, সৃষ্টি করা ছাড়া আপনারা আসেন নাই। তাহলে আপনাদের বিপক্ষে আমি বলে গেলাম যে যারা বেধর্মী আছেন তাদের বিপক্ষে আমি বলে গেলাম যে আল্লাহ তাআলা যেন তাদেরকেও দেখা হয়, কারণ তারা আমাদেরকে কি করে নাই, তারা আমাদেরকে টাকাগুলো আটকায় রাখছে, অ্যাকাউন্ট খুলে দেয় নাই, আমাদের উপরে জুলুম করা হয়েছে দীর্ঘ 12-13 বছর যাবৎ। কি করা হয়েছে আমাদেরকে? হ্যাঁ, সামাজিকভাবে প্রতিপন্ন করা হয়েছে, রাজনৈতিকভাবে করা হয়েছে, আমাদেরকে বিতাড়িত করা হয়েছে, আমাদেরকে আত্মসম্মানের ব্যাপারে আঘাত দেওয়া হয়েছে। এইসব জিনিসগুলো আল্লাহ তাআলা আপনি তাদেরকে ছাইরেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হচ্ছে সবথেকে বড় বিচারক। ইনশাআল্লাহ আমি তো ওইখানে পাবোই ন্যায় বিচার। তবে আমি বলবো যারা এখনও ভুলের মধ্যে আছেন ডেস্টিন 2000 লিমিটেড নিয়ে, যারা এখনও ভুলের মধ্যে আছেন মাল্টিপারপাসের নিয়ে, যারা এখনও ভুলের মধ্যে আছেন ট্রি প্লান্টেশন নিয়ে, যারা এখনও ভুলের মধ্যে আছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন সাহেবকে নিয়ে, আসলে তিনি এত যদি লোভী হইতেন তাহলে তিনি ওই ভালো জায়গা ছাইরে তিনি আসতেন না। আমরা যেখানে বাংলাদেশ থেকে যেই যাচ্ছে বিদেশে গেলে বা রফিকুল আমিন সাহেব যেখানে ছিল ওইখানে যারা থাকে ওইখান থেকে খুব কম লোকে আসে। তাহলে আপনি ভুলে যান না উনি কেন আসছে। উনি টাকা পয়সা যদি ইনকাম করার দরকার হইতো, বাটপারি করার দরকার হইলে পর উনি ওইখানেও বাটপারি করতে পারতো। ঠিক আছে, আপনি বলবেন ওইখানে জেল খাটতে হইতো, হ্যাঁ জেল খাটতে হইতো, সাথে টাকা পয়সা মালিক হইতে পারতো। তার মানে তার বাটপারি করাটা তার লক্ষ্য না, সে দেশ পরিবর্তন করার জন্য আসছে। আর এই দেশ পরিবর্তন করার জন্য যদি মনে করেন যে জুলাই আগস্টে যারা ছিল এরা যদি না আসে, আমরা অন্তত যাদের তাকে যারা ভালোবাসি আমরা রাস্তায় নামতে বাধ্য হব। এবং আমরা যদি শহীদও হয়ে যাই কাল কিয়ামতের ময়দানে আমি বলবো আল্লাহ যদি আমার যদি কোনো ভুল থাকে আমাকে মাফ করে দিবেন, আর যদি শহীদ হই আমাকে কি করবেন, আপনি শহীদের মর্যাদা দিবেন। আমাদেরকে ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন, কারণ আপনি যা জানেন আমরা তা জানি না। আমি এইটাই বলবো। এবং রফিকুল আমিনকে আমি যতটুকু জানি আমার দৃষ্টিতে আপনি আমাকে সৃষ্টিকর্তা, আপনি আমাকে যতটুকু কি করছেন জ্ঞান বুদ্ধি দিচ্ছেন, এর আলোকে আমি তাকে ভালো বুঝছি, আমি তাকে মনে হয়েছি সে একজন নির্দোষ মানুষ। আমি নির্দোষের বিরুদ্ধে আমি ছিলাম। যখন যারা তার উপরে যখন জুলুম করছে আমি এই জুলুমের বিপক্ষে আমি কী করছি, উঠে দাঁড়াইছি, আমি প্রতিবাদ করছি। এজন্য যদি আমার জীবন যায়, হে সৃষ্টিকর্তা আমাকে কি করবেন, আমাকে আপনি মাফ করে দিবেন, আমাকে যেন কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে বিনা হিসেবে যেন জান্নাত দান করেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।